মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমার হাতে লাঠি থাকলে 10টা লোককে একসঙ্গে সামাল দিতে পারি। আমি তলোয়ার খেলা জানি, কুস্তিতে বড় বড় পালোয়ানদের হার মানিয়েছি। একবার অযোধ্যার জঙ্গলে একটা বাঘের মুখে পড়েছিলাম। এই দেখুন আমার পিঠে থাবার দাগ। বাঘ কিন্তু আমাকে ঘায়েল করতে পারেনি, নিজেই পিটটান দিয়েছে। আমি বন্দুক চালাতেও পারি। আমার যোগ্যতা কম কিসে বলতে পারেন? শুধু বাঙালি বলে আমার চাকরি হবে না? খানিকটা নাম ডাক হলেই খুব হেক্কর বেড়ে যায়। ধরাকে তখন সরা জ্ঞান করে। তাছাড়া এর মধ্যে সে কারুর সঙ্গে কণ্ঠী বদল করে বসে আছে কিনা তাই বা কে জানে। দাঁড়া, আমি খবর নিয়ে দেখছি। হ্যাঁ, বরদাকান্তকে ডাকি। নকুল, এই নকুল, নকুল, বলছি বরদাকান্তকে একবার ডেকে আনতো শিগগির। হাতে যাই কাজ থাক চলে আসতে বল এক্ষুনি। বরদাকান্ত? সে কে? শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর 2য় খণ্ড। ক্লাসিকের দ্বারপ্রান্তে ঘোড়ার গাড়ি থেকে যখন ভরত নামল তখন টিকিট প্রায় শেষ হয়ে গেছে। 12 টাকা দামের টিকিট 2-1টি বাকি আছে মাত্র। গাড়ি ভাড়া মিটিয়ে সে কাউন্টারে এসে শেষ টিকিটটি পেয়ে গেল ভাগ্যক্রমে। শো শুরু হতে আরো মিনিট 7 দেরি আছে। সবেমাত্র প্রথম বেল পড়েছে। অনেক লোক অপেক্ষা করছে বাইরে। থিয়েটারের দর্শকরা ভালো সাজগোজ করে আসে, এটাই প্রথা। শীতকালের পোশাকে অনেক রঙের বাহার থাকে। শৌখিন বাবুদের গায়ে কাশ্মীরি শাল জামেয়ারের যেন প্রদর্শনী চলছে। চতুর্দিক ভুরভুর করছে আতর এবং ফরাসি পারফিউমের গন্ধে। সেই তুলনায় ভরতের বেশবাস মলিন। সে হঠাৎ উঠে এসেছে বিছানা ছেড়ে। মুখে 3 দিনের দাড়ি, এই কদিন স্নানও করেনি। কোটরে বসে গেছে চোখ, গায়ে একটা সাধারণ চাদর জড়ানো। তো একটু শীত শীত করছে, আবার বুঝি জ্বর আসবে। ভরত দাঁড়িয়ে আছে এক পাশে। হঠাৎ পেছন থেকে তার কাঁধে একজন চাপড় মারল। ফিরে দাঁড়িয়ে কিছুটা বিস্ময় ও বিরক্তিতে ভ্রুকুঞ্চিত করল। তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে সম্পূর্ণ অচেনা একজন মানুষ। একজন হোমরা চোমরা মৌলবী, শেরওয়ানি ও জরির চুমকি বসানো কোট পরা, মাথায় ঝালর লাগানো ফেজ, মুখের দাড়িতে লালচে রং মাখানো। ইনি নিশ্চয়ই আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছে। এ কথা ভেবে ভরত মৌলবীকে কিছু বলার আগেই সে বলল, কিরে ভরত, চিনতে পারছিস না? ভরত অবাক হয়ে তাকিয়ে চেনার চেষ্টা করেও কিছুতেই চিনতে পারল না। তখন সে মনে মনে ভাবল, সত্যিই পারছি না চিনতে। কলকাতা শহরে প্রথম হঠাৎ আমাকে কেউ নাম ধরে সম্বোধন করল, অথচ বুঝতে পারছি না সে কে। ভরত ভেবেছিল এতদিন বাদে তাকে চেনাই শক্ত। এদিকে ভরত কি বলবে ভেবে পাচ্ছে না দেখে সেই লোকটি আবার হেসে বলল, আমি একটু মুটিয়েছি, তা বলে কি চেনা যাবে না? আমি ইরফান রে, ইরফান। ইরফান, তুই? 2 বন্ধু আলিঙ্গনাবদ্ধ হল। প্রাথমিক বিস্ময় কেটে যাবার পর কুশল প্রশ্নাদি সেরে ভরত জিজ্ঞেস করল, কি ব্যাপার রে ইরফান, তুই যে খুব মুসলমান সেজেছিস, সেই জন্যই তোকে দেখে ধারণাও করতে পারিনি। সে কি ভাইয়া, মুসলমানের ছেলে মুসলমান হব না তো কি হব? তা বলছি না, তুই তো ডারউইন সাহেবের খুব ভক্ত ছিলি। তোর সঙ্গে আমার যখন শেষ দেখা হয়, তুই আমাকে অনেকক্ষণ ধরে ডারউইন তত্ত্ব বুঝিয়েছিলি, আমার এখনো মনে আছে। তাই বুঝি? ডারউইন তত্ত্ব? তা হবে। তুই তখন তোর একটা সংশয়ের কথাও বলেছিলি, ডারউইন তত্ত্ব অভ্রান্ত, এবং সেটা মানলে ঈশ্বর, আল্লাহ বা মানুষের কোনো সৃষ্টিকর্তাকে মানা যায় না। তাহলে আর আমরা কেউ হিন্দু বা মুসলমান থাকি না।
ছাত্র বয়সে ওরকম একটা থিওরি নিয়ে মাথা গরম হয়। তুই এখনো ওসব মনে করে রেখেছিস? ডারউইন তত্ত্ব অভ্রান্ত কে বলেছে? যত সব গাঁজা করি। ওরে ভাই, ধর্ম আঁকড়ে না ধরলে কি সমাজে টেকা যায় না উন্নতি করা যায়? তুই যদি ধর্ম না মানিস তাহলে তুই কে? হিন্দুও না, মুসলমানও না, কুষ্ঠ রোগীর মতন অস্পৃশ্য। আমি এখন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই শরীরে আল্লাহর করুণার স্পর্শ পাই। তা ভালো কথা, তুই কোথায় উধাও হয়ে গিয়েছিলি? হ্যাঁ, জাদুগোপালের কাছে একদিন তোর কথা জিজ্ঞেস করেছিলাম, সেও কোনো সন্ধান জানে না। একটা চাকরি পেয়ে চলে গিয়েছিলাম কটকে। এখনো সেখানেই থাকিস? কলকাতায় কাজে এসেছিস? না, কংগ্রেসের অধিবেশন দেখতে এসেছিলাম। মুখের মধ্যে যেন হঠাৎ একটা গন্ধ পোকা ঢুকে গেছে। সেইভাবে ওষ্ঠ বিকৃত করে ইরফান বলল, কংগ্রেস? তুই যে কংগ্রেস হয়েছিস সালা! হ্যাঁ, আর মুসলমানরা যাতে কংগ্রেসে যোগ না দেয় আমি সেটাই প্রচার করছি। শেষ বেল বেজে উঠল। আর সময় নেই, এখনই নাটক শুরু হয়ে যাবে। দুজনের বসার আসনও এক জায়গায় নয়। ভেতরের দিকে যেতে যেতে ইরফান বলল, তুই একদিন আয় ভরত, তোর সঙ্গে অনেক কথা আছে। বড় ভালো লাগলো তোকে দেখে। সৈয়দ আমির আলীর যে বাড়িতে আমি একসময় আশ্রিত ছিলাম, তোর মনে আছে? সে বাড়িটা আমি কিনে নিয়েছি। ওদের অবস্থা পড়ে গিয়েছিল, বেশ সস্তাতেই পাওয়া গেছে। মুর্শিদাবাদে পা চুকিয়ে দিয়েছি। এখন এখানেই আমার আস্তানা। তারপর ভরতের দিকে তাকিয়ে ইরফান নিঃশব্দে এমন ভাবে হাসল যে হাসির মর্ম কলেজ জীবনে দরিদ্র পরাশ্রয়ী ইরফানকে যারা দেখেছে তারাই শুধু বুঝবে। 12 টাকার সবচেয়ে দামি আসনে অন্যান্য দর্শকদের মাঝখানে ভরতকে বড়ই বেমানান লাগে। আর সকলেরই অঙ্গে ঐশ্বর্যের তকমা লাগানো। তারা আর চোখে হংসদের মধ্যে বকের মতন ভরতকে দেখছে। ভরত ভ্রুক্ষেপ করল না। ড্রপ সিন ওঠার পর থেকেই বোঝা যায় ক্লাসিকের সঙ্গে অন্যান্য থিয়েটারের কত তফাৎ। মঞ্চসজ্জা, আলো, পশ্চাৎপট সবই নতুন ধরনের। কনসার্ট বাজনাও শ্রবণ সুখকর। লোকে মুখে মুখে কৃষ্ণকান্তের উইল বললেও এই নাটকের নাম ভ্রমর। নাট্যরূপ দিয়েছে স্বয়ং অমরেন্দ্রনাথ দত্ত। নায়ক গোবিন্দলালের চরিত্রেও সে নিজে। রোহিণীর ভূমিকায় নয়নমণি। ভ্রমর সেজেছে 3 কড়ি দাসী। এই সব নটনটিই আমার অপরিচিত। কিছুক্ষণ নাটক চলার পর প্রথম বিস্ময়ের আঘাতটা তেমন তীব্রভাবে আসেনি। রোহিণীর অভিনয় দেখতে দেখতে তার একসময় মনে হলো, মুখের আদলটা কেমন যেন চেনা চেনা। একটু পরে সে বুঝতে পারল এরকম মনে হওয়ার কারণ কি। আমার স্ত্রী মহিলামণির সঙ্গে এই রমণীর মুখের বেশ মিল আছে। বিশেষত এক পাশ ফিরলে মহিলামণি মনে হয়। অন্যমনস্ক হয়ে গেল ভরত। নাটক দেখার দিকে আর মন রইল না। মনে পড়তে লাগলো তার পরলোকগতা স্ত্রীর কথা। বড় বাঁচার আকাঙ্ক্ষা ছিল মহিলামণির। জীবনটাকে সে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে চেয়েছিল। প্রবল ঝড়ের ফুৎকারে সব উড়ে গেল। আমার সঙ্গে যদি নিজের ভাগ্যটা জড়িয়ে না নিত, তাহলে মহিলামণিকে হয়তো পৃথিবী থেকে অত তাড়াতাড়ি বিদায় নিতে হতো না। আমার জীবনটাই যে অভিশপ্ত। একটি পুত্র সন্তান রেখে গেছে মহিলামণি। মামাদের বাড়িতে সে বড় হচ্ছে। সে কেমন আছে কে জানে। আমি ইচ্ছে করেই তাকে দেখতে যেতে চাই না। এসব ভাবতে ভাবতেই মঞ্চের রোহিণী একটা গান গেয়ে উঠতেই ভরতের বুকে কে যেন সজোরে একটা ঘুষি মারল। এ কি? কে? ভূমিসুতা? এতক্ষণ কি ভুল ভাবছিলাম আমি? মহিলামণিকে আমি চিতায় পুড়ে যেতে দেখেছি। রোহিণী বেশি এই রমণীর সঙ্গে মিল তো ভূমিসুতার। ভূমিসুতার মতন মুখের আদল দেখেই তো আমি মহিলামণির প্রতি আকৃষ্ট হয়েছিলাম। ভূমিসুতা এক অপমানিতা মানবী, দুঃখে
দুঃখে, অভিমানে, ক্রোধে সে একদিন অদৃশ্য হয়ে গিয়েছিল। এই কি সেই ভূমিসুতা? সে নাচ জানত, গান জানত। আমার মতনই সে ছিল ভাগ্যহীনা। রূপ গুণ ছিল তার অভিশাপ। এই দুই ভাগ্যহীনা একসঙ্গে মিলতে চেয়েছিল। পৃথিবীর সব মানুষ ঝাঁপিয়ে পড়ে বাধা দিয়েছে। পাশের দর্শকটির দিকে ফিরে ভরত জিজ্ঞেস করল, মহাশয়, রোহিণীর পার্টে যে নেমেছে ওর নাম কি? করুণ সেই দৃশ্য দেখে লোকটির চোখ ছলছল করছে। সে ধরা গলায় বলল, চুপ চুপ, নয়নমণিকে চেনেন না? মশাই নতুন বুঝি কলকাতায়, বাঙাল দেশ থেকে আসছেন। ওরা দুজন কথা বলছে দেখে আশপাশ থেকে আরো কয়েকজন বলে উঠল, সাইলেন্স, সাইলেন্স। হ্যাঁ হ্যাঁ, চুপ করুন, নয়নমণির গানটা শুনতে দিন। লোকের ধমক খেয়ে ভরত চুপ করে গেল বটে, কিন্তু মনে মনে সে বলল, নয়নমণি না ছাই, এ নির্ঘাত ভূমিসুতা। আমার ভুল হতেই পারে না। ওই কণ্ঠস্বর কি আমি জীবনে ভুলতে পারি? ভরত বসে আছে দোতলায়। তার ইচ্ছে হলো উঠে গিয়ে রেলিং ধরে সে চিৎকার করে ডাকে, ভূমিসুতা, ভূমিসুতা, এই যে ভূমিসুতা, আমি এখানে। কিন্তু এরকম কিছু করলে লোকে তাকে পাগল বলবে, ঘাড় ধরে বের করে দেবে। সে অধীরভাবে নাটক শেষ হবার জন্য অপেক্ষা করতে লাগল। সেই লাজুক নতমুখী ভূমিসুতা এমন দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছে। এই রূপান্তর এক এক সময় অবিশ্বাস্য মনে হচ্ছে, আবার এক একবার মনে হচ্ছে ভূমিসুতা যেন আমাকে দেখতে পেয়েছে। ওপরের দিকে মুখ তুলে আমার দিকে তাকিয়েই পাঠ বলে যাচ্ছে। মঞ্চে অনেক রকম কেরামতি দেখালো অমর দত্ত। মস্ত বড় একটা ঘোড়ায় চড়ে সে একবার এলো, দর্শকদের মাতালো, কাঁদালো। পুকুরে ডুবে আত্মহত্যা করতে গেল রোহিণী, সেখানে ঝাঁপ দিয়ে পড়ে উদ্ধার করতে গেল গোবিন্দলাল। জল ছিটকে সে স্টেজ ভিজিয়ে দিল। কিন্তু ভরত এসব কিছুই দেখছে না। সে থরথর করে কাঁপছে। আবার ভূমিসুতাকে ফিরে পাবার সম্ভাবনাই যেন তার কাছে আশাতীত মনে হচ্ছে। সত্যি সত্যি ফিরে পেলে কি হবে? নাটক শেষ হল। দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন জানালো বেশ কয়েক মিনিট ধরে। ভিড় ঠেলে সহজে নিচে নামা যায় না। ধাক্কাধাক্কি করতে গেলে লোকজন বিরক্ত হয়। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রিন রুমে পৌঁছতেই হবে। প্রথম মুখোমুখি হওয়ার পরে আমাকে কি বলবে ভূমিসুতা? গ্রিন রুম পর্যন্ত যেতে হলো না। আজ যেন বিশেষ তাড়া আছে নয়নমণির। ভালো করে মুখের রং না ধুয়েই সে বেরিয়ে পড়েছে। সারা শরীরে একটা কালো রঙের শাল জড়ানো, মুখখানিও অনেকটা ঢাকা। তবু অনেক দর্শক ছুটছে তার পিছু পিছু। দু তিনজন যুবক হাত ধরাধরি করে তাকে আড়াল করে আছে। গেটের ঠিক সামনেই অপেক্ষমান একটি সুসজ্জিত জুড়ি গাড়ি। ভরত সেদিকে ছুটে গেল। ভক্ত দর্শকরা নয়নমণিকে ভালো করে দেখবার জন্য রীতিমতন হুড়োহুড়ি শুরু করে দিয়েছে, চেঁচামেচি করছে। ভরত সেই ভিড় ভেদ করতে পারছে না। আমি ভূমিসুতার নাম ধরে ডাকলেও তা শুনতে পাওয়ার কথা নয়। একটি অতি সুদর্শন যুবক নয়নমণির হাত ধরে তুলল সেই জুড়ি গাড়িতে। তারপর নিজেও সে বসল তার মুখোমুখি। দেহরক্ষীরা ঠেলে ঠেলে সকলকে সরিয়ে দিল। নয়নমণি একবার ভরতকে দেখতে পেল কি পেল না বোঝা গেল না। চলতে শুরু করলো গাড়ি। ভরতকে কেউ যেন একটা থাপ্পড় কষিয়েছে। অপমানে বিবর্ণ তার মুখ। কি ভুল আমি করতে যাচ্ছিলাম! এই নয়নমণি যদি সেই ভূমিসুতা হয়, তাহলে তার সামনে আমি দাঁড়াবো কোন পরিচয়? ভূমিসুতাকে আমি একদিন চরম অপমান করেছিলাম। সেই ভূমিসুতা আজ কত সার্থক, রূপ আরো খুলে গেছে, কত জনপ্রিয় সে।
সেই তুলনায় আমি তো সব দিক থেকে একজন ব্যর্থ মানুষ, জীবনের কাছে পরাজিত। ভূমিসুতার কাছে এখন আমার ক্ষমা চাওয়ারও কোনো মুখ নেই। একটু পরে ফাঁকা হয়ে গেল রাস্তা। তবু কিছুক্ষণ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল ভরত। রাত হয়েছে অনেক, কাছাকাছি একটাও ভাড়ার গাড়ি দেখা যাচ্ছে না। ঈষৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করল ভরত। শুনশান পথ, সে একাই হাঁটছে। প্রতিদিন সকালবেলা বাধ্য সুশীল ছাত্রের মতো মাস্টারমশাইয়ের কাছে পাঠ নিতে বসে অরবিন্দ। সে শিক্ষা করছে মাতৃভাষা। দীনেন্দ্র কুমার রায়কে আনানো হয়েছে কলকাতা শহর থেকে, যদিও শিক্ষকতার কোনো অভিজ্ঞতাই তার নেই। দীনেন্দ্র কুমার এক দরিদ্র বাঙালি লেখক। কলকাতার কলকোলাহল ও সাহিত্য পরিবেশ ছেড়ে এই নিস্তরঙ্গ বরোদায় পড়ে থাকার কোনো বাসনা তার ছিল না। কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। বাংলা গল্প প্রবন্ধাদি লিখে পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে এই গৃহশিক্ষকতার কাজ নিতে হয়েছে। এমন ছাত্র পাওয়াও অবশ্য ভাগ্যের কথা। ছাত্রটি মাস্টারের থেকে অনেক বেশি জ্ঞানী এবং স্বয়ং একজন অধ্যাপক। বরোদার রাজ কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে এর মধ্যেই অরবিন্দর বেশ নাম ছড়িয়েছে। ছাত্র হিসেবে অরবিন্দ শুধু যে মনোযোগী তাই নয়, অতি খুঁতখুঁতে। বাংলা তার মাতৃভাষা হলেও শৈশব থেকেই সে মাতৃসঙ্গ বঞ্চিত। এই ভাষাতে সে কথা বলতেও পারে না, কিন্তু এখন সে ভালোভাবে বাংলা শেখার জন্য বদ্ধপরিকর। এক একখানি বাংলা বই ধরে ধরে সে প্রতিটি শব্দের অর্থ বুঝে নিতে চায়। আজ সকালে পড়ানো হচ্ছে দীনবন্ধু মিত্রের লীলাবতী। তার এক জায়গায় রয়েছে একটি রসের ছড়া। দীনেন্দ্র কুমার ছড়াটি পড়ে শোনালেন অরবিন্দকে। মদের মজাটি গাঁজা কাটে কচকচ, মাসির পিড়িতে মামা হ্যাকচ প্যাকচ। হোয়াট ইজ হ্যাকচ প্যাকচ? সব কথার অনুবাদ হয় না, ওটা বুঝে নিতে হবে। বুকে হাত বুলালেই টের পাওয়া যায়। অরবিন্দ গম্ভীর প্রকৃতির মানুষ, রঙ্গরসিকতার বিশেষ ধার ধারে না। সে বলল, প্রত্যেকটি শব্দেরই নিশ্চয়ই একটা কিছু অর্থ থাকবে, কেন অনুবাদ করা যাবে না? ছাত্রের ধমক খেয়ে শিক্ষক প্রথমে মাথা চুলকে বলল, হ্যাকচ প্যাকচ মানে মানে। তারপর দীনেন্দ্র কুমার এক গেলাস জল পান করে গোঁফ টানতে টানতে বিড়বিড় করে বলল, হ্যাকচ প্যাকচ ইজ ইট মিনস। না মশাই, এর ইংরেজি করা আমার বাপের সাধ্যও কুলোবে না। অনেক বাংলা কথা আছে তার ইংরেজি হয় না। যেমন যেমন? আর কোন বাংলা কথার ইংরেজি হয় না? যেমন ধরুন আড্ডা, গুলতানি। ইংরেজরা আড্ডাও দেয় না, এর ইংরেজিও হয়। আমাদের স্ত্রীলোকরা কথায় কথায় অভিমান করে। মেম সাহেবদের অভিমানের বালাই নেই, তাই অভিমান শব্দটার ইংরেজিও কখনো শুনিনি। তারপর ধরুন ন্যাড়া নেড়িদের ধেই ধেই নেত্য, এই ধেই ধেইয়ের কি ইংরেজি করব বলুন? বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাকচ প্যাকচ। বাইরের বারান্দায় বসে শীতের রোদ পোহাতে পোহাতে বারীন্দ্র একটা বাংলা নভেল পড়ছিল। সে হো হো করে হেসে উঠল। আপনি পীড়িত কথাটার মানে বুঝেছেন তো? কারুর সঙ্গে পীড়িত হলে তবেই ওই কথাটার মানে বোঝা যায়। আপনি বরং এক কাজ করুন, এবারে ঝটপট একটা বিয়ে করে ফেলুন। এ কথায় ক্রুদ্ধ, বিরক্ত বা লজ্জিত হল না অরবিন্দ। সোজাসুজি দীনেন্দ্র কুমারের চোখের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে বলল, নট আ ব্যাড আইডিয়া। আমি বিবাহের জন্য মনস্থির করে ফেলেছি। খুব ভালো কথা। দেখে শুনে একটি বুদ্ধিমতী বাঙালি মেয়েকে ঘরণী করে আনুন। দিব্যি গড় গড় করে বাংলা শিখে যাবেন, মাস্টার রাখার আর দরকারই হবে না। অরবিন্দ একটুক্ষণ নীরব হয়ে রইল। নিজের জীবন সম্পর্কে তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। ভাবতে লাগলো,
এই একটি দেশীয় রাজ্যে সারা জীবন অধ্যাপনা করে কাটিয়ে দেবার বিন্দুমাত্র বাসনা আমার নেই। ভারতের রাজধানী সকল কর্মকাণ্ডের কেন্দ্র, সেখানে একসময় আমাকে পৌঁছতেই হবে। তবে তার আগে প্রস্তুতির প্রয়োজন। আপাতত জীবনের এই পর্বে আমাকে সংসারী হতে হবে। নারীবিহীন সংসার সংসারই নয়। কিন্তু কে তার বিবাহের ব্যবস্থা করবে? পিতা নেই, মা থেকেও নেই। মাতামহ পৃথিবী ছেড়ে চলে গেলেন। পিতৃমাতৃকুলের আর কারোর সঙ্গে বিশেষ সংস্রব রাখেনি অরবিন্দ। তার দুই দাদাও খোঁজ খবর নেয় না। এ তো আর ইংল্যান্ড নয় যে নাচের আসরে রূপসী যুবতীদের সঙ্গে পরিচয় হবে, বিশেষ কোনো একজনকে পছন্দ হলে তার সঙ্গে কোর্টশিপ চলবে কিছুদিন, তারপর একদিন বিবাহের প্রস্তাব। মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তিই থাকবে না। কিন্তু এ দেশে তো সে সুযোগ নেই। অবিবাহিতা তরুণীরা সব গৃহবন্দিনী। এ দেশের দুজন নারী পুরুষ বিবাহ করে না, তাদের বিবাহ দিতে হয়। ইংল্যান্ডে থাকার সময় এডিথ আর এস্টেল নামে দুই রমণীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল। তাদের যে কোনো একজনকে অনায়াসে জীবনসঙ্গিনী করে নেওয়া যেত। কিন্তু অরবিন্দ তখনই ঠিক করে নিয়েছিল, ইংল্যান্ড নয়, ভারতই আমার যোগ্য স্থান। সুতরাং কোনো ভারতীয় নারীই হবেন আমার স্ত্রী। এদিকে বারান্দা থেকে বিয়ের আলোচনা শুনে বারীন্দ্র বই মুড়ে রেখে ঘরের মধ্যে এসে সাগ্রহে বলল, সেজদা, আপনি বিয়ে করবেন? এখানে আসার আগে কলকাতায় গিয়েছিলাম। বাবার এক বন্ধুর বাড়িতে একদিন চায়ের নেমন্তন্ন ছিল। সে বাড়িতে একটি মেয়েকে দেখেছি, অতীব সুশ্রী। লেখাপড়ায় নাকি ফার্স্ট হয়, ভালো গান জানে, তরতরিয়ে ইংরেজিতে কথা বলতে পারে। তাকে দেখেই মনে হয়েছিল, আহা, এই মেয়েটি আমার সেজ বৌদিদি হলে বেশ মানাতো। এতদিন ভয় এই কথাটা আপনাকে বলতে পারিনি। চলুন না, একবার সবাই মিলে কলকাতায় তাকে দেখতে যাই। ব্রাহ্মবাড়ির মেয়ে, নিঃসংকোচে সামনে কথাবার্তা বলতে পারে। ব্রাহ্ম মানে ওই যারা পায়ে মোজা পরে হাঁটে, পিয়ানো বাজায়, নকল গলায় কথা বলে, ভাষা ভাষা প্রণয়ের ভাব করে, ওই সকল মেয়ে আমার দু চক্ষের বিষ। কোনো ব্রাহ্ম মেয়েকে আমি কখনো বিবাহ করব না। কিন্তু আমরাই তো ব্রাহ্ম। বাবা ব্রাহ্ম ছিলেন, আমি নই। তাও শুনেছি বাবাও শেষ জীবনে ব্রাহ্ম ধর্মের রীতিনীতি কিছুই মানেননি। আমিও মানি না। ইংরেজি জানা স্ত্রীও আমার চাই না। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে যেমন সব রমণীদের বর্ণনা আছে, সেসব হিন্দু মেয়েদের একনিষ্ঠতা, কোমলতা, প্রেমের গভীরতা, সেবাপরায়ণতা, আহা কি অপূর্ব সব চরিত্র! তেমন কারুকে পেলে এক্ষুনি বিবাহ করি। ওসব তো মশাই সব কাল্পনিক চরিত্র। বাস্তবে হিন্দু পরিবারে অমন নারী নেই? আমি বিশ্বাস করি অবশ্যই আছে। থাকলেও কোনো মানসম্পন্ন হিন্দু পরিবার আপনাকে মেয়ে দেবে কেন? এক ব্রাহ্ম পরিবারের জন্ম, তারপর বিলেতে কাটিয়েছেন 14 বছর। আপনার তো জাত গেছে। প্রায়শ্চিত্ত করে হিন্দু সমাজে ফেরা যায় না? আমি শুনেছি এমন হয়। তা হতে পারে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে গেলে আপনাকে গোবর খেতে হবে। পারবেন? কেন পারবো না? গোবরই খাবো। এক কাজ করা যাক, সংবাদপত্রে পাত্রীর জন্য বিজ্ঞাপন দেওয়া যায় না? আপনি একটি বিজ্ঞাপনের খসড়া মুসাবিদা করুন। এরপর কয়েকদিন ধরে চলল বিবাহের আলোচনা। এ বাড়িতে সর্বক্ষণই যেন হট্ট মেলা চলে। প্রচুর ঋণগ্রস্ত অবস্থায় পাটনার দোকানটা তুলে দিয়ে আমি এখানে এসেছিলাম কিছু মূলধন সংগ্রহের আশায়। কিন্তু ছোট ভাই বারিনের ব্যবসায়িক উদ্যমের ব্যাপারে অরবিন্দর কোনো রকম আগ্রহ নেই। অরবিন্দর উপার্জনও কম নয়, কিন্তু বেহিসেবী স্বভাবের জন্য তার সঞ্চয় কিছুই নেই। পাগল মায়ের চিকিৎসার জন্য সে নিয়মিত টাকা পাঠায়। এখানকার কেউ সাহায্য প্রার্থী হয়ে এলে সে সত্য মিথ্যা যাচাই না করেই অকাতরে দান করে। কোনো কোনো মাসের শেষে তাকেই ধার করে চালাতে হয়। দীনেন্দ্র কুমার মজলিসী স্বভাবের মানুষ। বারীন্দ্র তার রাঙামাকে বিপদের মুখে ফেলে এসেছে, আর সেখানে ফেরার নাম করে না। এখানেই সে কোনো জীবিকার সন্ধান করছে। স্থানীয় কিছু কিছু ব্যক্তি যখন তখন এসে পড়ে গল্পগুজবের জন্য। তাদের কেউই না খেয়ে ফেরে না। শশীকুমার হেস নামে একজন চিত্রকর এ বাড়ির নিয়মিত অতিথি।
সেও আসে আড্ডার লোভে। শশীকুমারকে দেখে বাঙালি বলে বোঝাই যায় না। সে অতি গৌরবর্ণ যুবা পুরুষ, তার গোঁফদাড়ির রঙও কটা, সব সময় সাহেবী পোশাকে থাকে, মাথার টুপিটাও খোলে না। চিত্রকলা শিক্ষার জন্য শশীকুমার বহু বছর ফ্রান্স, জার্মানি ও ইতালির ফ্লোরেন্স শহরে কাটিয়েছে। তাকে ইতালিয়ান বলে চালিয়ে দিলে কেউ অবিশ্বাস করবে না, কিন্তু চেহারা বা পোশাক যেরকমই হোক, শশীকুমার মনে প্রাণে বাঙালি। ইংরেজি ভাষাটাও সে ভালো জানে না। এক ফরাসি প্রণয়িনীকে সে কলকাতায় নিয়ে গিয়ে ব্রাহ্মমতে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু ব্রাহ্ম সমাজের নেতারা এক অজ্ঞাত কুলশীলা রমণীর সঙ্গে এই বিবাহ সমর্থন করেননি। বড়দাইকেও তার সঙ্গে ওই রমণীর সম্পর্ক নিয়ে মাথা ঘামায় না। একদিন আরেকটি ব্যক্তি এক বিচিত্র আবেদন নিয়ে উপস্থিত হল। সে বাংলায় কথা বললেও তাকে দেখেও বাঙালি বলে মনে করার উপায় নেই। অতি দীর্ঘকায় বলশালী এক যুবা, মুখে মস্ত বড় গোঁফ, মাথায় পাগড়ি, হাতে একটা প্রকাণ্ড লাঠি। একদিন বৈঠকখানা ঘরে সেজদাদা তখন অন্যদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। সেই লোকটা সরাসরি ঢুকে এসে প্রথমেই সেজদাদাকে চিনে নিয়ে তার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, আমি অনেক ঘুরে ঘুরে আপনার কাছে এসেছি, আপনাকে সাহায্য করতেই হবে। বাঙালিকে বাঙালি সাহায্য করে না, এই অপবাদ আপনি ঘুচাতে পারেন অবশ্যই। আপনার সাহায্য ছাড়া আমার আর গতি নেই, আমি এখানেই হত্যা দিয়ে পড়ে থাকব। লোকটি এমন ঝড়ের বেগে কথা বলতে লাগলো যে সমস্ত বাংলা বুঝতেই পারল না অরবিন্দ। সে তাকালো দীনেন্দ্র কুমারের দিকে। দীনেন্দ্র কুমারের প্রথমেই মনে হলো, লোকটি ছদ্মবেশী গোয়েন্দা নয় তো? পুনায় দুজন সাহেব খুনের জের এখনো চলছে, পুলিশ হন্যে হয়ে খুঁজছে আর কোথাও কোনো ষড়যন্ত্র চলছে কিনা। এই লোকটির ধরন ধারণ সন্দেহজনক। এমনও হতে পারে এ নিজেই কোনো ষড়যন্ত্রকারী। এসব চিন্তা করে নিয়ে দীনেন্দ্র কুমার একটু সচেতন হয়ে তাকে জিজ্ঞেস করল, আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন? সবাইকে বলি, আমার নাম যতীন উপাধ্যায়, আসল নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বামুনের ছেলে। বাংলাদেশের এক গ্রামে আমার জন্ম। ছেলেবেলা থেকে আমার খুব স্বাদ আমি সৈনিক হব, সেনাবাহিনীতে যোগ দিয়ে লড়াই করব। কিন্তু আমি সারা ভারতবর্ষ ঘুরেছি। বাঙালি শুনলে ইংরেজ সরকার তো সেনাবাহিনীতে নেবেই না, কোনো দেশীয় রাজ্যও সুযোগ দিতে চায় না। আমি শুনেছি এখানকার সেনাপতি মশাই স্যারের বন্ধু। স্যার যদি আমার হয়ে একটু বলেন। বাঙালিকে নিতে চায় না এটা এমন কিছু আশ্চর্য কথা নয়, কিন্তু কোনো বাঙালি যে স্বেচ্ছায় সৈনিক হয়ে লড়াই করতে চায় এমন পরম আশ্চর্য কথা কখনো শুনিনি। আপনার এরকম উদ্ভট শখ হলো কেন? যতীন উঠে দাঁড়িয়ে হাতের লাঠিটা বনবন করে ঘোরাতে ঘোরাতে বলল, আমার হাতে লাঠি থাকলে 10টা লোককে একসঙ্গে সামাল দিতে পারি। আমি তলোয়ার খেলা জানি, কুস্তিতে বড় বড় পালোয়ানদের হার মানিয়েছি। একবার অযোধ্যার জঙ্গলে একটা বাঘের মুখে পড়েছিলাম। এই দেখুন, আমার পিঠে থাবার দাগ। বাঘ কিন্তু আমাকে ঘায়েল করতে পারেনি, নিজেই পিঠ টান দিয়েছে। আমি বন্দুক চালাতেও পারি। আমার যোগ্যতা কম কিসে বলতে পারেন? শুধু বাঙালি বলে আমার চাকরি হবে না। বাঙালির মধ্যে যে এরকম বীর পুরুষ আছে তা দেখে বড় সন্তুষ্ট হলাম। আমি মাধবরাওকে বলে আপনাকে সেনাবাহিনীতে ভর্তি করার চেষ্টা করব অবশ্যই। তা আপনি এখানে উঠেছেন কোথায়? ভোজনং যত্র তত্র, শয়নং হট্ট মন্দিরে। আপাতত 2-4 দিন আমার এখানেই থাকুন। এখন স্নান করে নিন, মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে। অতগুলি বছর বিলেতে কাটিয়ে এলেও অরবিন্দ সাহেবী খানা খায় না। সে প্রাণপণে বাঙালি হতে চায় বলে বাড়িতে ধুতি কামিজ পরে। ডাল ভাত মাছের ঝোল আহারই তার পছন্দ। একজন রান্নার ঠাকুর আছে বটে, কিন্তু সে রান্নার কিছুই জানে না। ভাতে পোড়া লাগায়, ডালে নুন বেশি, মাছের ঝোল হয় কালি বর্ণ। প্রত্যেক দিন খেতে বসে দীনেন্দ্র কুমার বলে, এই খাদ্য খেয়ে কি মানুষ বাঁচে? এর মধ্যেই আমার পাগল হবার উপক্রম। গৃহিণী না থাকলে কি সংসার চলে? যতীন মাছের ঝোল মাখা ভাত মুখে দিয়েই থুথু করে ফেলে দিল। মুখ বিকৃত করে বলল,
এই রান্না মানুষে খায়? ছি! কাল আমি আপনাদের রান্না করে খাওয়াবো, দেখবেন আমার হাতের গুণ। এই হাতে আমি তলোয়ারও চালাতে পারি, আবার সব রকম রান্নাও করতে পারি। সত্যি পরের দিন যতীনের হাতের রান্না খেয়ে সবাই ধন্য ধন্য করতে লাগলো। লোকটি গুণী বটে। এবারের মজলিসে সে শিরোমণি হয়ে উঠল দুদিনেই। অফুরন্ত তার গল্পের ভাণ্ডার। বারীন্দ্র অবিলম্বে তার চেলা হয়ে গেল। যতীনের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার কাহিনী শুনতে শুনতে দীনেন্দ্র কুমারও মুগ্ধ। অরবিন্দ গম্ভীর প্রকৃতির মানুষ। তার উপস্থিতিতে ঠিক আড্ডা জমে না। দুপুরবেলা অরবিন্দ কলেজে চলে গেলে তখন সবাই মন খুলে কথা বলে। ছবি আঁকা ছেড়ে শশীকুমারও এসে উপস্থিত হয়। কলকাতার কয়েকটি পত্রিকায় পাত্রী চায়ের বিজ্ঞাপন বেরিয়ে গেছে। চিঠিপত্র আসতে শুরু করেছে। গিরিশচন্দ্র বসু নামে এক ভদ্রলোক 2-3খানা চিঠি লিখেছেন। তাতে জানিয়েছেন, আমি ঘটকালি করছি আমার এক বন্ধুর কন্যার জন্য। বন্ধুটির নাম ভূপাল বসু, কন্যাটির নাম মৃণালিনী। 14 বৎসর বয়স, বেশ সুশ্রী, চোখ দুটিতে কোমলতা মাখানো। ভূপাল বসুও বিলেতে ছিলেন বেশ কিছুদিন, সেই জন্য বিলেত ফেরত জামাতায় তাঁর আপত্তি নেই। বংশ ভালো, কন্যাটিও উপযুক্ত। গিরিশবাবু বঙ্গবাসী কলেজের অধ্যক্ষ, সুতরাং তাঁর কথার মূল্য আছে। অধ্যাপক অরবিন্দ ঘোষের সঙ্গে বন্ধু কন্যার বিবাহ দিতে তিনি খুবই আগ্রহী। তিনি এও লিখেছেন, এই বিবাহ যদি রেজিস্ট্রি মতে হয় তাহলে আর প্রায়শ্চিত্ত করার প্রশ্ন নেই। কিছুদিন আগে চিত্তরঞ্জন দাস নামে এক বিলেত ফেরত ব্যারিস্টার রেজিস্ট্রি বিয়ে করেছে। এখন অনেক বিলেত ফেরতই শাস্ত্র মতে পুরুত ডাকিয়ে বিয়ে করছে না। হিন্দু সমাজ যাদের জাতিচ্যুত করতে চায় তারা সমাজের বিধানকে কলা দেখিয়ে সহজ সরল রেজিস্ট্রি বিবাহ সেরে নিচ্ছে। কিন্তু অরবিন্দ প্রথম থেকেই গোঁ ধরে বসে আছে। হাঁটি হিন্দু মতে নারায়ণ শিলা সাক্ষী রেখে যজ্ঞাগ্নির সম্মুখে বিবাহ করবে। হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সে বঙ্কিমের ভক্ত। ব্রাহ্মদের বা সংস্কারপন্থীদের সে দুচক্ষে দেখতে পারে না। শুধু ফটোগ্রাফ দেখেও পাকা কথা দেওয়া হবে না। কলকাতায় গিয়ে সে পাত্রী দেখে নির্বাচন করবে। আগামী সপ্তাহে কলকাতায় যাওয়ার একটি দিন ধার্য হয়েছে। সন্ধ্যের সময় এ বাড়িতে হইহট্টগোল একেবারেই বন্ধ থাকে। কলেজ থেকে ফেরার পর চা পান সেরে অরবিন্দ লিখতে বসেন। এই সময়ে কোনরূপ গোলমাল তাঁর সহ্য হয় না। অরবিন্দ চলে যায় দোতলায়। নিচের বৈঠকখানায় দীনেন্দ্র কুমার, বারীন্দ্র, যতীনরা ফিসফিস করে কথা বলে কিংবা নিঃশব্দে তাস খেলে। ইংরেজি ভাষায় কবিতা রচনা করে অরবিন্দ। ছাত্র বয়সে সে ভেবেছিল, শুধু কবিতাই রচনা করব সারা জীবন, আর কোনো জীবিকা গ্রহণ করব না। যদি সেই সংকল্পই বজায় থাকত তাহলে আর বোধহয় ভারতে ফেরাই হতো না। ইংরেজ কবিদের মতন সে বড় বড় চুল রেখেছিল, টাইবিহীন পোশাক পরেছিল। কফিখানায় বা বিভিন্ন পানশালায় সে তরুণ কবিবৃন্দের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সাহিত্য আলোচনা ও তর্ক বিতর্কে অংশ নিয়েছিল। কিন্তু একটা সময় সে বুঝতে পেরেছিল, আমি কিছুতেই ইংরেজ কবিদের সমকক্ষ হতে পারবো না। যতই অন্তরঙ্গতা থাক, তবু যেন বন্ধুত্বের সঙ্গে রাজা প্রজার সম্পর্ক উঁকি মারে। বিপ্লবোত্তর ফরাসি দেশ কিংবা বিসমার্কের জার্মানি সম্পর্কে কোনো আলোচনায় অংশগ্রহণ করতে গেলে বন্ধুরা এমনভাবে তাকাতো যেন বলতে চাইতো, তুমি তো পরাধীন দেশের মানুষ, তোমার এইসব বিষয়ে কথা বলার কি অধিকার আছে? আইরিশরাও পরাধীন, তবু আইরিশ কবি লেখকদের ইংরেজরা সমীহ করে, কারণ আইরিশরা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। মাঝে মাঝে চোরাগুপ্ত আক্রমণ করে সরকারকে কাঁপিয়ে দিচ্ছে। অনেক গুপ্ত সমিতি গড়ে উঠেছে সেখানে, আর কে যে সেই সব সমিতির সদস্য আর কে নয় তা বলা শক্ত। ভারতে তো স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মাত্র নেই। ভারতীয়রা যেন চিরকালের জন্য পরাধীন থাকতেই প্রস্তুত। শুধু কবিতা লিখে টিকে থাকা যাবে না বুঝতে পেরেই অরবিন্দ আইসিএস পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল। শেষ মুহূর্তে তার চৈতন্যোদয় হল।
সিভিল সার্ভিসের অফিসার হয়ে ভারতে ফিরলে আমাকে ইংরেজদের সরাসরি দাসত্বই করতে হবে। ওপরওয়ালা হবে সব ইংরেজ, তাদের অঙ্গুলি হেলনে চলতে হয় নেটিভ অফিসারদের। তাই ঘোড়ায় চড়ার পরীক্ষা না দিয়ে অরবিন্দ আইসিএস হবার বাসনায় জলাঞ্জলি দিল। বরোদার রাজার সচিবের চাকরি নিয়ে সে দেশে ফিরেছে। এই প্রতিজ্ঞা নিয়েছে যে কোনোদিনই ইংরেজের অধীনে চাকরি করব না। এছাড়াও আরো পরিকল্পনা আছে। সব শুরু হবে ধীরে ধীরে। কবিতা লিখতে লিখতে অরবিন্দ এক এক সময় চুপ করে বসে থাকে। মনের মধ্যে এক মধুর সিঞ্জিনী ধ্বনি শুনতে পায়। এবার একজন জীবন সঙ্গিনী আসছে। এখন কিছুদিন অন্য প্রবাহে বইবে এই জীবন। বিবাহের পরে এ বাড়ির এই আড্ডা ভেঙে দিতে হবে। বাংলা শিক্ষকের আর প্রয়োজন নেই। যতীনের চাকরির ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু বারিন কোথায় যাবে? নবঢ়া পত্নীকে নিয়ে মধুযামিনী যাপন করার সময় সে ছোট ভাইকে সঙ্গে রাখতে চায় না। অরবিন্দ একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। কবিতার লাইন আর মাথায় আসছে না। কিশোরী বধূটির মুখখানি স্পষ্ট নয়। সে চপল পায়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। তার লেখার টেবিলের পাশে এসে সে দাঁড়াচ্ছে। এই ছবিটি চোখে ভেসে উঠছে বারবার। একসময় কলম বন্ধ করে অরবিন্দ তরতর করে নিচে নেমে এলো। অন্য তিনজন তাস খেলছে মেঝেতে বসে। সে সামনে এসে দাঁড়িয়ে বলল, আরে বারিন, তুই নিজের জীবন সম্পর্কে কিছু পরিকল্পনা করেছিস? এইভাবে তো সারা জীবন চলে না। ভবিষ্যৎ নিয়ে ভাবিসনি কিছু? অতর্কিত প্রশ্নে বারীন্দ্র একটু দিশেহারা হয়ে গেল। আমতা আমতা করে বলল, মানে পাটনায় আমার চায়ের দোকানটা প্রথমে ভালোই চলছিল। কিছু টাকা পেলে ওই দোকানটাই আবার চালাতে পারি। সেজন্য আমি টাকা দেব না। আমার ভাই সারা জীবন চায়ের দোকান চালাবে, সেটাও আমি চাই না। ভদ্রলোকের ছেলে চায়ের দোকান চালাবে কি? সে ভারী বিদঘুটে ব্যাপার। মানে আর তো কিছু শিখিনি, লেখাপড়াও তেমন হলো না। আমি ভাবছি তোকে দেশের কাজে লাগাবো। স্বদেশী ভাণ্ডার? তা পারবো। তাঁতের কাপড়, মাদুর, গামছা বিক্রি করব। কলকাতায় এরকম গোটাকতক ভাণ্ডার হয়েছে শুনেছি। আবার বিক্রির কথা? ওই বুঝি দেশের কাজ? দেশের কাজ মানে হচ্ছে স্বাধীনতার জন্য প্রস্তুতি। স্বাধীনতা? তার মানে? স্বাধীনতার মানে বুঝিস না? স্বাধীনতা মানে পরাধীনতার অবসান। ইংরেজদের দাসত্ব শৃঙ্খল ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। আমরা স্বাধীন জাতি হব। সে কি মশাই, ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়ে তারপর আমরা যাব কোথায়? তাতে যে আবার নতুন বিপদ আসবে। এই দেশটা একবার দখল করে নিল পাঠানরা, তারপর এলো মোগল। মোগলদের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিল ইংরেজ। এখন ইংরেজ যদি চলে যায়, তাহলে আবার নতুন কোনো রাজ শক্তি আসবে। সীমান্তের কাছে থাবা উঁচিয়ে আছে রুশ ভাল্লুক। ওরা এসে যদি রাজা হয়, তাহলে ইংরেজি ভুলে গিয়ে আমাদের আবার রুশি ভাষা শিখতে হবে। আবার কাউকে আসতে দেব কেন? আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি না? নিজেরা দেশটা চালাতে পারি না? কি যে বলেন মিস্টার ঘোষ, আমাদের কি সে শক্তি আছে? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সরকার। ইংরেজদের আমরা তাড়াবই বা কি করে? আর নতুন কেউ রাজত্ব করতে এলে তাকে রোগবাড়ি বা কি সাধ্য আছে? কেন, ইংরেজদের অধীনে আমরা তো দিব্যি আছি। রুশদের সঙ্গে লড়াই ফড়াই ওরাই করবে। আমাদের ওসব ঝঞ্ঝাটে যাওয়ার দরকার কি? কোনো না কোনো বিদেশি রাজার অধীনে আমরা থাকব। এটাই ভারতের নিয়তি। যারা কাপুরুষ তারাই এরম নিয়তিবাদী হয়। সারা দেশটা কাপুরুষে ভরে গেছে। বিদেশি শাসকরা আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে একেবারে। ইতালি, জার্মানি কেমন ভাবে সঙ্গবদ্ধ হয়ে উঠে দাঁড়ালো। আমেরিকা ইংরেজ শাসন বন্ধন মুক্ত হয়ে নিজেরাই দেশ চালাচ্ছে, আর আমরা পারবো না কেন? ওরা সাহেবের জাত, ওদের লড়াই করার অভ্যেস আছে। আমরা কি অস্ত্র ধরতে শিখেছি কখনো? ইংরেজ সৈন্যবাহিনীতে ভারতীয় সিপাহীদেরই সংখ্যা বেশি। তারাই তো লড়াই করে। যাই বলুন আর তাই বলুন মশাই, আপনার প্রস্তাব রূপকথার মতন শোনাচ্ছে।
বাঘা বাঘা সব বিদেশি শক্তি অস্ত্র উঁচিয়ে আছে, তার মধ্যে আমরা দেশ চালাবো? কংগ্রেসের কোনো অধিবেশনেও তো কখনো স্বাধীনতার কথা বলে না। কিছু চাকরি বাকরির সুবিধে আর কর্পোরেশন মিউনিসিপ্যালিটিগুলোতে 2-4টে দেশীয় প্রতিনিধিত্ব চাওয়া হচ্ছে। ইংরেজ সরকার তাই দিতে চায় না। কংগ্রেস ও তো কিছু বড় লোক আর উকিল ব্যারিস্টারদের আড্ডাখানা। চোস্ত ইংরেজিতে ভিক্ষে চাওয়া। কংগ্রেসকে দিয়ে কিচ্ছু হবে না, অন্যভাবে তৈরি হতে হবে। বারিন, তুই কলকাতায় যেতে রাজি আছিস? হ্যাঁ, যাব। কিন্তু সেখানে গিয়ে কোন কাজ শুরু করবো শেষদা? অল্প বয়সী স্বাস্থ্যবান ছেলেদের নিয়ে দল গড়তে হবে, তাদের শরীর গড়া আর অস্ত্র চালনার শিক্ষা দিতে হবে। তারপর তারা স্বাধীনতার মন্ত্রে দীক্ষা নেবে। এসবই করতে হবে খুব গোপনে গোপনে। দক্ষিণ ভারতে, উত্তর ভারতে এরকম অনেক গুপ্ত সমিতি স্থাপিত হয়েছে। বাঙালিরাই শুধু পিছিয়ে থাকবে? অল্প বয়সী ছেলেদের ধরে ধরে না হয় দল গড়া হলো, তাদের কি বোঝানো হবে? তারা যদি জিজ্ঞেস করে স্বাধীনতার মানে কি, ইংরেজদের সঙ্গে লড়াই করার শক্তি সামর্থ্য অর্জন করা যাবে কি করে, শুধু শুধু ছেলে ভুলানো কথা বললে তো চলবে না। তাদের বোঝাবেন যে ইংরেজদের সেনাবাহিনীতে যেসব হাজার হাজার ভারতীয় সেপাই আছে, স্বাধীনতার আহ্বান শুনে তারা সবাই বেরিয়ে আসবে। দেশীয় রাজ্যগুলো একযোগে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। পাহাড়ে অরণ্যে যত আদিবাসী আছে তারা ক্রোধে ফুঁসছে। তাদের উপর তো অবিচার অত্যাচার কম হয়নি। স্বাধীনতার ডাকে তারাও অস্ত্র নিয়ে ছুটে আসার জন্য প্রস্তুত। সত্যি এরা সবাই ছুটে আসার জন্য তৈরি, নাকি এসব আপনার স্বপ্ন? স্বপ্নও একসময় সত্যি হয়। পৃথিবীর সমস্ত মহৎ ব্যাপারই আগে স্বপ্নের স্তরেই থাকে। এই স্বাধীনতার যজ্ঞে আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে, তার চেয়ে লজ্জার ব্যাপার আর কি হতে পারে? এতক্ষণ যতীন মনোযোগ দিয়ে সব শুনছিল। এবার সে বলে উঠল, এই স্বপ্নের কথা শুনে আমার শিহরণ হচ্ছে। ইচ্ছে করছে এখনই কলকাতায় ছুটে যাই, সেখানে গিয়ে দল গড়ি। তোমার সম্পর্কেও আমি সেই কথা ভেবে রেখেছি। এখানকার সেনাবাহিনীতে সামান্য একজন সৈন্য হয়ে তুমি কেন পড়ে থাকবে? তোমার অভিজ্ঞতা, তোমার অস্ত্রবিদ্যা তুমি নিজের দেশের মানুষের জন্য কাজে লাগাও। বারিনের সঙ্গে তুমিও কাজে লেগে পড়তে পারো। বারিন ছেলেদের জুটিয়ে আনবে আর তুমি তাদের লাঠি তলোয়ার চালানো শেখাবে। আমি কালই যেতে রাজি আছি, কিন্তু শেষদা, টাকা পয়সা জুটবে কোথা থেকে? কিছু তো খরচ লাগবেই। প্রথম কিছুদিন আমি তোর খরচ চালাবো, তারপর সমিতি বড় হলে অনেক অর্থ সংগ্রহ করতে হবে। ঠিক আছে, চাঁদা তুলব। বড় বড় লোকেদের কাছে গিয়ে স্বাধীনতার ব্রতের কথা বলে টাকা চাইব। না, চাঁদা তুলে দেশ উদ্ধার করা যায় না। তাছাড়া সব সময় মনে রাখতে হবে যে কাজ চলবে গোপনে। সমিতির সভ্যদের মন্ত্রগুপ্তির শপথ নিতে হবে, আর কেউ যেন কিছু টের না পায়। চাঁদা না তুললে টাকা আসবে কি করে? অন্যান্য দেশে গুপ্ত সমিতিগুলো কি করে টাকা তোলে তোরা জানিস না? প্রয়োজনে তারা ডাকাতি করে। আমাদেরও তাই করতে হবে। সে কি মশাই, ভদ্রলোকের ছেলে ডাকাতি করবে কি? তাতে পাপ হবে না? স্বাধীনতার যুদ্ধে ভদ্রলোক অভদ্রলোক বলে কিছু নেই, সবাই সমান। স্বাধীনতা এমনই পবিত্র প্রাপ্তি যে তা অর্জন করার জন্য কোনো পন্থাই পাপ নয়। একটু থেমে একটা সিগারেট ধরিয়ে অরবিন্দ এবার বলল, এইসব কথা আমি অনেক দিন যাবৎ চিন্তা করেছি, আর কারোকে বলিনি। আজ হঠাৎ বলে ফেললাম। তোমাদের তিনজনকেই প্রতিজ্ঞা করতে হবে, ঘুণাক্ষরেও কারুকে কিচ্ছু জানাবে না। দীনেন্দ্রবাবু, আপনার কাছে বিশেষ অনুরোধ, এইসব বিষয় নিয়ে আপনি কারুর সঙ্গে আলোচনা করবেন না, কিছু লিখবেন না। কয়েকদিন পরেই যতীন ছাড়া আর সবাই চলে এলো কলকাতায়। ভূপাল বসুর কন্যা মৃণালিনীকে দেখে সকলেরই পছন্দ হয়ে গেল। বিয়ের জন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হলো বৈঠকখানা রোডে। বিয়ের একদিন আগে পুরোহিত ডেকে ভাবি জামাতা ও ভাবি শ্বশুর দুজনেই খানিকটা করে গোবর মুখে দিয়ে প্রায়শ্চিত্ত করে হিন্দু হল। তারপর খাঁটি হিন্দু মতে
সমস্ত আচার অনুষ্ঠান মেনে অরবিন্দর সঙ্গে মৃণালিনী বসুর শুভ বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। নবদম্পতি মধুচন্দ্রিমা যাপনের জন্য চলে গেল নৈনিতাল পাহাড়ে। বারীন্দ্র রয়ে গেল কলকাতায়। দ্বারিকার পুত্রটির বয়স 1.5 বৎসর। ফুটফুটে রং, টানা টানা চক্ষু, হাস্যময় মুখনি দেখলে দেব শিশু মনে হয়। তাকে দেখলেই সকলে আদর করতে চায়। দোতলার বারান্দায় সুন্দর একটি দোলনায় শোয়ানো হয়েছে বাচ্চাটিকে। এক খ্রিস্টান ধাত্রী পাশে বসে তাকে দোল খাওয়াচ্ছে। সেই বারান্দায় সার সার ঝোলানো রয়েছে পাখির খাঁচা। ভরতকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে দ্বারিকা বলল, জেগে আছে? খোকা জেগে আছে? ঝপ করে সে তার সন্তানকে বুকে তুলে নিল। সন্তান গর্বে তার মুখখানি উদ্ভাসিত। তাকে নিয়ে প্রায় নাচতে লাগলো দ্বারিকা। একবার শূন্যে ছুঁড়ে দিয়ে লুফে নিল। শিশুটি ভয় না পেয়ে খটখট শব্দে হাসছে। হঠাৎ ভরতের দিকে সন্তানকে বাড়িয়ে দিয়ে দ্বারিকা বলল, ভরত, এই নে ধর। ভরত ইতস্তত করতে লাগলো। সে শিশুদের আদর করতে পারে না। সে খুব অল্প বয়সী ছেলে মেয়েদের এড়িয়ে চলে। কিছু কিছু মানুষ বাচ্চাদের সঙ্গে সহজে ভাব জমিয়ে ফেলতে পারে। ভরতের সে ক্ষমতা নেই। শিশুদের প্রকৃতি অতি বিচিত্র। কখন কাঁদবে, কখন হাসবে তার ঠিক নেই। কারুকে দেখে অকারণে ভয় আর্তচিৎকার করে ওঠে। কারুকে দেখে সহর্ষে গলা জড়িয়ে ধরতে চায়। আড়ষ্টভাবে ভরত খোকাকে একবার বুকে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে রাখল। অস্ফুটভাবে বলল, বাহ, ভারী সুন্দর ছেলে, ভারী সুন্দর। ও শিশুটিকে স্পর্শ করা মাত্র তার বুকের মধ্যে এক ব্যথা বোধ জেগে উঠল। দ্বারিকা গদগদ স্বরে অতটুকু ছেলের নানা গুণপনার কথা বলে চলেছে। সেসব কিছুই ভরতের কানে প্রবেশ করছে না। তার নিজের একটি সন্তান ছিল। একসময় সেই পুত্রটিকে নিয়েও তার স্বপ্নের অবধি ছিল না। মাতৃহীন সেই বালক কত বছর তার পিতার মুখ দেখেনি। ভরত তাকে তার মাতৃকুলের হাতে তুলে দিয়ে এসেছে। আর কোনো দিন সে কটক শহরে ফিরে যাবে না। তবু এমনই হয় রক্তের টান। সেই সন্তানকে তো কিছুতেই পুরোপুরি ভুলতে পারা যায় না। এতদিন যে সে একবারও সেই পুত্রের খোঁজ খবর নেয়নি, সে কি শুধুই তার দায়িত্ব জ্ঞানহীনতা বা স্বার্থপরতা? ভরতের ধারণা হয়ে গেছে, আমার অভিশপ্ত জীবনের সংস্পর্শে থাকলে ওই শিশুটিও জীবিত থাকত না। সর্বনাশ আমাকে পদে পদে অনুসরণ করে, আমার আপনজনদের কেড়ে নেয়, শুধু আমাকে বাঁচিয়ে রাখে আরো কোনো সর্বনাশের দিকে ঠেলে দেওয়ার জন্য। এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল ভরত। দ্বারিকার কথায় হুঁশ ফিরল। দ্বারিকা বলল, জানিস ভরত, আমার মায়ের হাত দেখে এক জ্যোতিষী বলেছিল আমাদের নাকি কোনো বংশধর থাকবে না। আমার ভাগ্যে কোনো ছেলে পুলে নেই। আর তা নিয়ে মায়ের মনে যে কত দুঃখ ছিল। সারা ভারতে ঘুরে বেড়ানোর সময় কতবার কত জ্যোতিষীদের হাত দেখিয়েছি। এক এক বেটা এক এক রকম কথা বলে। 3 জন বলেছিল আমার নাকি শুধু কন্যা ভাগ্য, 6-7টি মেয়ের বাবা হব আমি। কাশীর এক জ্যোতিষী বলেছিল রাজা দশরথের মতো ধুমধাম করে পুত্রেষ্টি যজ্ঞ করলে আশা আছে, খরচ হবে নাকি 20-25 হাজার টাকা। এদিকে আমার ঘরেই যে এক পাক্কা জ্যোতিষী আছে সেটা আমি খেয়াল করিনি। আমার গিন্নি অনেক বড় বড় জ্যোতিষের নাকে না একেবারে জামা ঘষে দিতে পারে। মাঝে মাঝে এমন ভবিষ্যৎবাণী করে যে পিলে চমকে যায়। জানিস, একদিন কথায় কথায় তাকে বলেছিলাম আমার নিজের ছেলে হোক বা না হোক আমি পরোয়া করি না, আরে দত্তক নিয়ে নেব। আমার আপন বোনের 7টি ছেলে মেয়ে,
তাদের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটিকে আমি দত্তক নেব, সেই ভবিষ্যতের এই সম্পত্তি রক্ষা করবে। আর এই কথা শুনে আমার বউ কি বলেছিল জানিস? শুধু বলেছিল, হরিদ্বারে তুমি পুত্রমুখ দেখবে। আরে তখনই যে সে অন্তঃসত্ত্বা তাও টের পাইনি। হরিদ্বারে এসে তো আমরা বাসা ভাড়া নিলাম। ঠিক 5 মাসের মাথায় বসন্ত মঞ্জুরি এই ছেলের জন্ম দিল। জানিস ভরত, বড় ভাগ্য করে এমন বউ পেয়েছি রে। এখন এই ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। অবিকল আমার মুখের আদর। আমি যদি বাঁচি, ও কেন বাঁচবে না? জানিস, বসন্ত মঞ্জুরি না আর একটা অদ্ভুত কথা বলে। প্রায়ই বলে, ও তোমার ছেলে, আমার নয়। আচ্ছা, এ কথার মানে কি রে? সন্তানের ওপর দাবি তো মায়ের বেশি। এটা কথার কথা। এই যে তোর সঙ্গে আমার দেখা হলো, আমার লোক গিয়ে এই যে তোকে পাকড়াও করে আনলো না, সেও তো বসন্ত মঞ্জুরির জন্য। সেও ভারী অদ্ভুত। এলাহাবাদে ওই যে দেখা হয়েছিল, মনে আছে? সেবারেও তো আমার গিন্নি তোকে দেখিয়েছিল। ওর সম্পর্কে না ওর একটা টান আছে। আমি তাকে তো একবারই মাত্র দেখেছি, তাও অল্প সময়ের জন্য। জানিস ভরত, 3 তলায় একটা ঢাকা বারান্দা আছে। বিকেল বেলায় আমরা দুজনে ওখানে প্রায়ই বসি, একসঙ্গে বসে চা খাই। আরে কলকাতায় থাকার সময় বসন্ত মঞ্জুরি বাড়ি থেকে বেরুতেই চায় না, 3 তলা থেকে পর্যন্ত নামে না। ওই বারান্দায় বসে পথের মানুষের স্রোত দেখা যায়। যদিও পথের মানুষেরা আমাদেরকে দেখতে পায়। তো সেই বারান্দায় বসে 2য় কাপে চুমুক দিচ্ছি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বসন্ত মঞ্জুরি গুনগুন করে কি একটা গান গাইছিল। তবে গানটা কিন্তু ওর মেজাজের ব্যাপার ভাই। দিনের পর দিন গায় না, কত সাধাসাধি করলেও গাইতেই রাজি হয় না। আবার হঠাৎ এক সময় নিজেই গেয়ে ওঠে। জানিস, আমি লক্ষ্য করে দেখেছি, যখন গান গায় তখনই ওর অনুভূতি খুব তীক্ষ্ণ হয়ে ওঠে। সামনের দিকে তাকিয়ে অনেক দূরে দেখতে পায়। না না, শুধু দূরত্ব নয়, সময় পেরিয়ে যায়। জানিস, আরে আজকে এক সময় আচমকা গান থামিয়ে বলল, রাস্তার অন্যদিকে ওই যে ছাতা মাথায় একজন মানুষ হেঁটে যাচ্ছে, ওই তো তোমার বন্ধু ভরত। আমি তোদের এই নতুন বাড়িটার কথা জানতাম না, জানলে নিজেই এসে দেখা করতাম। আরে শোন না ব্যাপারটা, তুই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, তোকে আমার বউ প্রথম দেখতে পেল। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু বসন্ত মঞ্জুরি যখন প্রথম ওই কথাটা বলল, আমি একেবারেই বিশ্বাস করিনি। রেলিংয়ে ঝুঁকে দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, কোনজন? তারপর ওই লোকটিকে দেখতে পেয়ে মনে হলো, ঠিকই তো, হ্যাঁ, এটা তো আমাদের ভরত। এলাহাবাদে কিছু না বলে চুপি চুপি পালিয়েছিল, আর তাই আমাদের চাকর নকুল ওপরে ছিল। তাকে ডেকে বললাম, শিগগির ছুটে যা, ওই যে ছাতা মাথায় দিয়ে যে লোকটি যাচ্ছে, ওকে ধরে নিয়ে আয়। বারান্দায় দাঁড়িয়ে আমি নকুলকে নির্দেশ দিচ্ছি। আর নকুল তো লোকটিকে বুঝিয়ে সুঝিয়ে ডেকে আনলো। অনেকটা মুখের আদল তোর মতন হলেও সে অন্য লোক, আরে বাঙালিই না। এরকম ভুল তো হতেই পারে। না না, আলবাত ভুল হতেই পারে, মানুষ মাত্রেই ভুল হয়। আমি বউয়ের দিকে তাকিয়ে তখন হাসলাম, কিন্তু সে হাসলো না, চুপ করে বসে রইল, যেন কিছুতেই হার মানবে না। আর ঠিক 4-5 মিনিট পরে আরেকটি ছাতা মাথায় লোককে হেঁটে যেতে দেখে বসন্ত মঞ্জুরি জোর দিয়ে বলল, আরেকবার নকুলকে পাঠাও, তোমার বন্ধুকে ডেকে আনো। এবার আবার নকুল গিয়ে যাকে ধরল, সে সত্যি ভরত সিং, যেন একেবারে ম্যাজিক। দূর থেকে রাস্তার একজন মানুষকে দেখে চেনা কোনো লোকের মতন মনে হতেই পারে, কিন্তু একজন মিলল না বলে পরের একজন মিলে যাবে। আচ্ছা, এটা কি করে হয়? তুই এটাকে কি বলবি ভরত? কাকতালীয় ছাড়া আর কি। না রে, আমার যেন মনে হয় একবার মিলল না বলে বসন্ত মঞ্জুরি মন্ত্র শক্তিতে তোকে ডেকে আনলো। এর কোনো ব্যাখ্যা নেই ভাই, ও নিজেও কিছু ব্যাখ্যা দিতে পারে না। খুব চাপাচাপি করলে অসহায়ভাবে বলে, মাঝে মাঝে আমার এরকম হয়,
কেন হয় জানি না। এই তো মাস কয়েক আগে গঙ্গায় একটা জাহাজ ডুবি হলো। তুই তখন এখানে ছিলি? এই তো আমাদের এই আরমানি ঘাটের কাছে একটা মস্ত বড় বিলিতি জাহাজ আস্তে আস্তে কাত হয়ে ডুবে গেল। সারা শহরের লোক ছুটে গিয়েছিল সেই দৃশ্য দেখার জন্য। জাহাজটা ডুবতে শুরু করলো বেলা 3টের সময়। তার অন্তত 1 ঘন্টা আগে স্নান সেরে বেরিয়ে এসে বসন্ত মঞ্জুরি ফ্যাকাশে গলায় আমাকে বলেছিল, ওগো, একটা জাহাজ ডুবছে, কত মানুষের বিপদ। তুই বল না, আমাদের বাড়ি থেকে গঙ্গা কত দূরে? তবুও আমার বউ আগাম সে দৃশ্য কিভাবে দেখতে পায় ভরত? প্রাচীন ভারতে খনা লীলাবতীদের মতন কিছু কিছু রমণীদের মধ্যে অলৌকিক শক্তি ছিল শোনা যায়। হয়তো বউ ঠাকুরানীও সেরকম ক্ষণজন্মা। দোতলাতেও একটা প্রশস্ত বসবার ঘর আছে। 2 বন্ধু সেখানে বসে গল্প করল বেশ কিছুক্ষণ। বসন্ত মঞ্জুরি কিন্তু ক্ষণিকের জন্যও দেখা দিল না। দ্বারিকাও ভরতকে 3 তলায় নিয়ে যাওয়ার কথা উচ্চারণ করল না একবারও। অন্ধকার ঘনিয়ে এলে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল। দ্বারিকা একবার বলল, আচ্ছা ভরত, তুই প্রয়াগে আমাদের বাসা বাড়ি থেকে কেন কিছু না বলে উধাও হয়ে গেলি সেটা আমি এখনো বুঝতে পারলাম না। আরে তোর থাকতে ইচ্ছে না হলে তুই ডেকে আমাকে সে কথা জানিয়ে যেতে পারতি না? আমি কি তোকে জোর করে আটকে রাখতাম নাকি? সত্যি কথা বলবো, সেই সময় কিছুদিনের জন্য আমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। সামাজিক রীতিনীতি কিছুই মনে থাকতো না। আমার সেই উন্মাদ দশা কাটতে 1-1.5 বছর সময় লেগেছিল। পাগল ছাড়া বন্ধুর বাড়ির আরাম আদর যত্ন ছেড়ে কেউ হুট করে চলে যায়? পরে আমি ভেবে দেখেছি, জানিস, তোর বাড়ি থেকে যদি আমি চলে না যেতাম তাহলে পুনাতে আমায় জেল খাটতেও হতো না। নিয়তি রে, সবই নিয়তি। ভদ্রলোকের ছেলে হয়ে শেষ পর্যন্ত তুই জেল খাটতে গেলি। তুই যে চুরি ডাকাতি করিসনি তা কি কেউ বিশ্বাস করবে? আমাকে এ শহরে কে চেনে? কেউ অবিশ্বাস করলেও আমার কিছু আসে যায় না। আচ্ছা, কলকাতায় কি তুই কোনো চাকরি জুটিয়েছিস? না, এ শহরে থাকবো কিনা এখনো ঠিক করিনি। কংগ্রেসের অধিবেশন দেখতে এসেছিলাম। না না, ভবঘুরের মতন তুই আর কতদিন ঘুরে বেড়াবি? হ্যাঁ, ঘর সংসার কিছু করতে হবে না? প্রথম থেকে চেষ্টা করলে না তুই অনায়াসে ডেপুটি ম্যাজিস্ট্রেট গিরি পেয়ে যেতিস। আমাদের সহপাঠী সারদা আর নীলমণি দুজনেই এখন ডেপুটি। ছাত্র হিসেবে আমাদের চেয়ে নিরেট ছিল, মনে আছে তোর ওদেরকে? আর আমাদের সেই জাদুগোপাল এখন তো ব্যারিস্টার হিসেবে তার খুব রমরমা। শোন ভরত, সরকারি চাকরি তুই আর পাবি না, কারণ তোর জেল খাটার কথা জানাজানি হয়ে যাবে। তার চেয়ে আমার জমিদারির জঙ্গিপুর কাছারিতে একজন ম্যানেজারের দরকার। জানিসই তো এখন দায়িত্বশীল আর বিশ্বাসী লোক পাওয়া শক্ত। তুই যদি এই ভারটা নিস তাহলে আমি বেঁচে যাই। ওখানে ভালো থাকা খাওয়ার জায়গা আছে, টাকা পয়সা নিয়েও তোকে কিছু চিন্তা করতে হবে না। দ্বারিকার এই চাকরির প্রস্তাব শুনে এক মুহূর্তও না ভেবে ভরত বলল, ও কাজ আমি পারবো না। আরে কিছুদিনের জন্য গিয়েই দেখ না, ভালো লেগে যেতে পারে তো। ওখানে খাবার দাবার বেশ সরেস, একেবারে টাটকা মাছ, আর দুধ যেন ক্ষীর। জমিদারের কাছারির নায়েবি বা ম্যানেজারি মানেই বিভিন্ন রকমের মানুষদের সামলে চলা। কারুকে চোখ রাঙানি, কারুর দিকে দেঁতো হাসি আমার দ্বারা সম্ভব নয়। আমি কোনোদিন মফস্বলেও থাকিনি। তা বেশ তো, মফস্বলে যখন যেতে চাস না তাহলে কলকাতায় আমার পত্রিকাটার ভার নে তুই। পত্রিকাটা চালাচ্ছি বটে, কিন্তু নিজে সময় দিতে পারি না, আবার বন্ধ করে দিতেও ইচ্ছে করে না রে। তুই এক কাজ কর, তুই সম্পাদনার দিকটা দেখাশুনো কর। পত্রিকা সম্পাদকের যোগ্যতা আমার নেই। কি বলিস? তুই কত পড়াশুনো করেছিস? বঙ্কিমবাবুর উপন্যাস গড়গড়িয়ে মুখস্থ বলতে পারতি, সেই যে একবার মনে নেই? বই মুখস্থ করলেই কি লেখক হওয়া যায়? কোনোদিন কিছু লিখিনি আমি। অনেক বছর বাংলার বাইরে কাটিয়েছি বলে বাংলা বইয়ের সঙ্গেও সংস্রব নেই।
এসব কাজ আমি পারবো না দ্বারিকা। এতবার না শোনার পরে দ্বারিকা কয়েক পলক ভরতের দিকে স্থিরভাবে তাকিয়ে থেকে বলল, বুঝেছি, আসলে তুই আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে চাস না। বন্ধুর অধীনে চাকরি করতে তোর মানে লাগবে। আমার বাড়িতে এতগুলি ঘর ফাঁকা পড়ে আছে, এখানে এসে থাকতে বললেও তুই থাকবি না। তোকে বউবাজারের ওই এঁদো হোটেলেই থাকতে হবে। তোকে নিয়ে যে কি করি আমি। আমাকে নিয়ে এত চিন্তার কি আছে? আমি তো জলে পড়িনি, আমার ভালোই দিন চলে যাচ্ছে। একে ভালো চলা বলে? চাল নেই, চুলো নেই, নারী সঙ্গ বর্জিত একটা জীবন, এটাকে ভালো চলা বলছিস? আর তাছাড়া তুই কাজকর্ম না করে দিনের পর দিন হোটেলে কাটালে লোকে নির্ঘাত বলবে তোর কাছে ডাকাতির টাকা জমা আছে। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। জাদুগোপাল একদিন বলছিল থিয়েটারের একজন অ্যাক্ট্রেস খুব নাম করেছে, নয়নমণি। সে নাকি আবার তোদের বাড়ির সেই ভূমিসুতা নামের মেয়েটা। ও আশ্চর্য ব্যাপার, সেই রোগা রোগা লাজুক মতন মেয়েটা স্টেজে এখন ধেই ধেই করে নাচে। আরে আমি একদিন দেখেও এসেছি, চিনতে পারিনি। জাদুগোপাল বলল ওদের বাড়িতে নাকি সে মেয়েটির যাতায়াত আছে। হ্যাঁ রে, তুই নয়নমণির কথা কিছু জানিস? হ্যাঁ, শুনেছি। ছি 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 ভরত, তুই এত কাপুরুষ! আরে ওই মেয়ে তো ছাই গাদায় মানিক রে। হাড়কাটাগুলির নরক থেকে আমি বসন্ত মঞ্জরীকে উদ্ধার করে এনেছিলাম, সমাজের পরোয়া করিনি তখন। আর তুই ওই ভূমিসুতাকে থিয়েটারে গিয়ে নষ্ট হতে দিলি, ধরে রাখতে পারলি না। আমার সাধ্য ছিল না। তুই জমিদার, তোর পক্ষে যা সম্ভব তা কি আমার মতন সাধারণ মানুষেরা পারে? বাজে কথা বলিস না তো। সাধারণ মানুষের পুরুষকার থাকে না? শোন, এখনো সময় আছে। এইভাবে ভেগাবন্নের মতো না ঘুরে বেরিয়ে তুই মঞ্চ থেকে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আয়। কি যে বলিস! সে হয়তো আমাকে এখন চিনতেই পারবে না। হ্যাঁ, তা বটে। খানিকটা নাম ডাক হলেই খুব হেক্কর বেড়ে যায়, ধরাকে তখন সরা জ্ঞান করে। তাছাড়া এর মধ্যে সে কারুর সঙ্গে কণ্ঠী বদল করে বসে আছে কিনা তাই বা কে জানে। দাঁড়া, আমি খবর নিয়ে দেখছি। হ্যাঁ, বরদাকান্তকে ডাকি। নকুল, এই নকুল, নকুল বলছি, বরদাকান্তকে একবার ডেকে আনতো শিগগির। হাতে যাই কাজ থাক চলে আসতে বল এক্ষুনি। বরদাকান্ত? সে কে? সত্যিই তো, কে এই বরদাকান্ত? সে নয়নমণির সব খবর রাখে? আচ্ছা, সব সঠিক খবর রাখে তো? এমন কিছু বলবে না তো যা শুনে ভরতের মনে এক চরম আঘাত লাগবে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব ২৭। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, ভরত মির্চি অগ্নি, ইরফান ব্রততী মুখার্জি, দীনেন্দ্র কুমার জয়ন্ত সাহা, অরবিন্দ অন্বেষ দে, দ্বারিকা স্পন্দন দাস, বসন্ত মঞ্জুরি ছন্দবাণী দত্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।